বিজেপি আছে প্রবলভাবে বিজেপিতেই। প্রত্যেকবারই বিজেপি কর্মীদের একটা ভয়ঙ্কর অভিযোগ নিজেদের দলের বিরুদ্ধেই ওঠে, সেটা হচ্ছে প্রার্থী ঘোষণা নিয়ে এত ডিলে করে। কোনো কোনো সময় তো মনোনয়ন দেওয়ার দিন দুয়েক আগে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ফলে যেটা হয়, বিরোধী পক্ষ যারা রয়েছেন, যাদেরকে হারাবার জন্য বিজেপি লড়ছে, তারা প্রচারে অনেকটা এগিয়ে যায়। আর নতুন যে প্রার্থী হলেন যে জায়গা থেকে, তিনি নিজের পরিচিত করাতে এলাকাতেই সময় বেরিয়ে চলে যায়, নির্বাচনে আলটিমেটলি হার হতে হয়। ফলে এবছর এটা নিয়ে প্রথম থেকেই কর্মীরা অত্যন্ত সরব ছিলেন এবং বিজেপির প্রাথমিকভাবে একটা খুব ভালো ট্রেন্ড দেখাচ্ছিল। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসেরও আগে নিজেদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছিল, তারপর তারা দ্বিতীয় দফার প্রার্থী তালিকাও ঘোষণা করে দিল। কিন্তু এখনও প্রচুর নাম, যার মধ্যে বেশিরভাগ নাম আবার প্রথম পর্বে 23শে এপ্রিলে যে ভোট আছে সেই তৃতীয় তালিকা এখনও তারা প্রকাশ করতে পারলো না। সকলের মনেই একটা প্রশ্ন, কবে এই তালিকা বেরোচ্ছে? কেউ কেউ তো মজা করে বলছেন যে এই তালিকা 4 মের পরে বিজেপি বার করবে। সত্যি এই যদি করে, এইরকম একটা টাফ ফাইটে বিজেপি কিন্তু নিজেদের ক্ষতি নিজেরাই করছে। কিন্তু এর মাঝখানেই দুটো গুরুত্বপূর্ণ খবর এলো। নাম্বার ওয়ান, কবে বেরোতে পারে এই তালিকা? যেটুকুনি শোনা যাচ্ছে আজকে সন্ধ্যের দিকে সেই তালিকা বেরিয়ে যেতে পারে, কেননা আগামীকাল রামনবমী, সেটা নিয়ে একটা সারা রাজ্যই মাতোয়ারা অবস্থায় থাকবে। সুতরাং কালকে বেরোচ্ছে না, আরও দেরি হয়ে যাবে। সুতরাং মোটামুটি যে নামগুলো বাকি আছে তার মধ্যে গোটা স্টেক নাম নিয়ে একটু খটোমটো ব্যাপার ছিল, সেটা সলিউশন হয়ে গেছে। নিতিন নবীনজি এসেছেন, আজকে সন্ধ্যের মধ্যেই বেরিয়ে যেতে পারে। এবার দ্বিতীয় যে প্রশ্নটা, এই যে তালিকা বেরোবে সেখানে নাম কি থাকতে চলেছে, কাদের নাম থাকতে চলেছে? দেখুন, অফিসিয়ালি নাম তো কাদের থাকবে যতক্ষণ না তালিকা বেরোচ্ছে সেটা বলার জায়গা নেই, কিন্তু বেশ কয়েকটি নাম নিয়ে প্রবল চর্চা চলছে। আর সত্যিই যদি এই নামগুলো বিজেপির প্রার্থী তালিকায় থাকে, তাহলে এই যে প্রার্থী তালিকা বার করতে ডিলে করলো, সেটা বোধহয় কোথাও গিয়ে পুষিয়ে যাবে। এবং এই নামগুলো যদি সত্যিই থাকে, রাজ্য রাজনীতিতে কিন্তু ঝড় উঠতে চলেছে। কেন বলছি? এক এক করে আমি কেন্দ্র ওয়াইজ সেই নামগুলো বলছি। দেখুন, অভয়ার মা যে প্রার্থী হতে পারেন, এটা আজকে আর নতুন করে বলার কিছু নেই, এটা কার্যত ওপেন সিক্রেট হয়ে গেছে। পানিহাটি কেন্দ্র থেকে অভয়ার মায়ের নাম শোনা যাচ্ছে এবং বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন বলেছেন যে অভয়ের বাবা মা বিজেপির মেম্বারশিপ নিয়েছেন অনলাইনে এবং সেখানে দল তাদেরকে প্রার্থী করবে কিনা সেটা দলের ব্যাপার, এই জায়গায় আর কোনো লুকোছাপার বোধহয় অবকাশ থাকলো না। কিন্তু একটা জায়গাতেই সমস্যাটা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যেহেতু মামলাটা আইনি রয়েছে এবং দেখছেন তাদের মুখ এখনও ব্লার করে দেখাতে হচ্ছে, সো সেখানে কিছু আইনি টেকনিক্যাল বাধা রয়েছে। সেই বাধা যদি পেরিয়ে যায়, তাহলে পানিহাটি থেকে অভয়ের মাই যে প্রার্থী হচ্ছেন সেই নিয়ে আর কোনো রকম কোনো সন্দেহ নেই। এবং এটা যদি হয়, এটা বিজেপির অন্যতম বড় একটা মাস্টার স্ট্রোক হতে চলেছে। তৃণমূলের পায়ের তলার মাটি অনেকটাই এই একটি প্রার্থী ঘোষণা হলেই কিন্তু কেড়ে নেওয়া যাবে, সেই ব্যাপারে নিঃসন্দেহ। 2 নম্বর যে নামটি নিয়ে প্রবল চর্চা চলছে, তিনি প্রধানমন্ত্রীর অন্যতম আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল। দেখুন, এর আগে 2021-এ বিজেপি অশোক লাহিড়িকে প্রার্থী করেছিলেন বালুরঘাট কেন্দ্র থেকে, এবং বোঝাই যাচ্ছিল তার মতো বিশ্বখ্যাত অর্থনীতিবিদকে এখানে রাজনীতির ময়দানে নিয়ে আসার একটাই কারণ, বিজেপি যদি ক্ষমতা দখল করে তিনি অর্থমন্ত্রকের দায়িত্বটা সামাল দেবেন। কিন্তু সেই অশোক বাবুর নাম এবার প্রার্থী তালিকায় এখনও পর্যন্ত নেই এবং অনেকেই মনে করছেন তাকে কেন্দ্রের কোনো একটা পদে প্রধানমন্ত্রী নিয়ে যেতে চলেছেন। তাহলে প্রশ্ন উঠছে, এই অর্থমন্ত্রীর দায়িত্বটা কে সামলাবেন? বিজেপি যদি সত্যিই ক্ষমতায় আসে, বাংলার অর্থমন্ত্রীর কাজ কিন্তু খুব একটা সহজ হচ্ছে না। আর সেই জায়গা থেকেই এই সঞ্জীব সান্যালের নাম উঠে আসছে। তিনি প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা, সুতরাং কৃষ্ণনগর বা নদিয়ার সঙ্গে তার একটা যেহেতু যোগ রয়েছে, কৃষ্ণনগর উত্তর আসন থেকে তাকে খুব সম্ভবত প্রার্থী করা হতে চলেছে এবং বিজেপি ক্ষমতায় এলে তিনিই খুব সম্ভবত এই বাংলার পরবর্তী অর্থমন্ত্রকের দায়িত্বটা সামাল দিতে পারেন। একটা হেভিওয়েট নাম, কিন্তু আমলাতান্ত্রিক সমাজে এই নাম নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে যাচ্ছে। 3 নম্বর যে নামটা, সেটা আর কোনো বিজেপি সূত্র থেকে নয়, বাট বিজেপি সমর্থক যারা, তারা ফেসবুকে প্রচণ্ড রকম ভাইরাল করছেন অরিজিৎ সিং। উত্তরপাড়া কেন্দ্র, যেটা ইতিমধ্যেই একটা হাই প্রোফাইল কেন্দ্র হয়ে গেছে, কেননা একদিকে মীনাক্ষী মুখার্জি বামফ্রন্টের তরফে দাঁড়িয়েছেন, অন্যদিক থেকে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জির ছেলে, তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছেন। এবং সেই জায়গায় প্রবলভাবে শোনা যাচ্ছে অরিজিৎ সিং নাকি বিজেপির প্রার্থী হতে পারেন। অরিজিৎ সিং কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন তিনি আর প্লেব্যাক সিঙ্গিং করবেন না এবং
তখন থেকেই জল্পনা হচ্ছিল তিনি নাকি বিজেপিতে যোগদান করতে পারেন, মুর্শিদাবাদের কোনো কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন, কিন্তু মুর্শিদাবাদের সব কেন্দ্রের প্রার্থী ঘোষণা হয়ে গেছে, সেখান থেকে তো তিনি প্রার্থী হচ্ছেন না। সুতরাং এই ব্যাপারটা গুজবই মনে হচ্ছিল, কিন্তু রিসেন্টলি এই ছবি ছড়াচ্ছে এবং প্রবলভাবে দাবি করা হচ্ছে তিনি উত্তরপাড়ার ক্যান্ডিডেট হতে পারেন, যদিও এই নিয়ে অরিজিৎ সিংয়ের তরফ থেকে হ্যাঁ বা না কোনো উত্তরই আসেনি, ফলে জল্পনা কিন্তু আরও বাড়ছে। 4 নম্বর যে নামটা নিয়ে জল্পনা ছড়াচ্ছে সেটা হচ্ছে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। অত্যন্ত পণ্ডিত মানুষ, শোনা যাচ্ছে নদিয়ার শান্তিপুর কেন্দ্রের পরবর্তী প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি হতে চলেছেন। এর আগে বিজেপির টিকিটে লড়েছেন, বিজেপির বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব একদম কেন্দ্রের তরফ থেকে তিনি সামাল দিচ্ছেন। এই যে এসআইআর প্রক্রিয়াটা হচ্ছে বাংলার ক্ষেত্রে তিনি হেড করছিলেন। এই অনির্বাণ গাঙ্গুলির নাম এবার শান্তিপুর কেন্দ্র থেকে শোনা যাচ্ছে এবং তিনি সেখানে যদি যেতেন, আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলে তার যে মন্ত্রিসভায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে সেই নিয়েও সকলে কার্যত নিঃসন্দেহ। এর পরের নাম যেটা চর্চা শুরু হয়েছে সেটা হচ্ছে সন্তোষ পাঠক। এটা আর নতুন করে জল্পনা স্তরে কিছু নেই, এটা কার্যত যেন শিলমোহর পড়েই গেছে। সেটা হচ্ছে চৌরঙ্গি কেন্দ্র থেকে তিনি এবার বিজেপির প্রার্থী হতে পারেন। কেন হতে পারেন আগেই আপনাদের বলেছিলাম যে দেখুন, চৌরঙ্গি কেন্দ্রে একটা মুসলিম ভোটের ব্যাপার রয়েছে, তাই সেখানে মুসলিম ভোট যদি বিজেপি থেকে কিছুটা না আসে সেই জায়গা থেকে কিন্তু বিজেপির এই আসনে জেতা মুশকিল। সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ, তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় হচ্ছেন প্রার্থী, সুতরাং আবারও তিনি জিততে পারেন এমন একটা সম্ভাবনা রয়েছে। এখন সন্তোষ পাঠককে নিয়ে আসা মানে বিজেপির কনসলিডেট ভোট তো সন্তোষ পাঠকের দিকে যাবেই, প্লাস তার নিজস্ব ক্যারিশমার কিছু ভোট রয়েছে, মুসলিম ভোটের একটা অংশও কিন্তু তার সঙ্গে আসার প্রভূত সম্ভাবনা রয়েছে। আর সেক্ষেত্রে চৌরঙ্গির মতো টাফ আসন সেটাও কিন্তু বিজেপির দিকে ঢলে যেতে পারে। চৌরঙ্গি আসনে সন্তোষ পাঠকের নাম নিয়ে চর্চা চলছে। পরের নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গতকাল রাত থেকে এই নামটা চর্চায় এসছে, সেটা হচ্ছে লিয়েন্ডার পেজ। লিয়েন্ডার পেজ সারা পৃথিবী তাকে চেনে টেনিস খেলোয়াড় হিসেবে, এবং যখন গোয়াতে তৃণমূল কংগ্রেস লড়াই করতে গিয়েছিল এই লিয়েন্ডার পেজকে হঠাৎ করে সেই গোয়াতে গিয়ে যোগদান করানো হয়েছিল, যদিও তারপর থেকে আর তৃণমূলের মঞ্চে তাকে দেখা যায়নি। কিন্তু গতকাল নিতিন নবীনজি আসার পর যে হোটেলে ছিলেন সেই হোটেলে রাত্রিবেলায় হঠাৎ করেই বিজেপি নেতাদের সঙ্গে লিয়েন্ডার পেজকে দেখা যায় এবং তারপর থেকেই জল্পনা ছড়াচ্ছে তিনিও খুব সম্ভবত যোগদান করছেন বিজেপিতে এবং এবারে 2026-এর যে বিধানসভা নির্বাচন সেখানে প্রার্থী হতে পারে। এমনও কেউ কেউ একবারিয়ে বলে রাখছেন যে হাওড়া বা হুগলির কোনো গুরুত্বপূর্ণ কেন্দ্রে তাকে প্রার্থী করা হতে পারে, যদিও লিয়েন্ডার পেজ বা বিজেপি এই নিয়ে এখনও কিন্তু অফিসিয়ালি কোনো রকম কোনো মুখ খোলেনি। এর পরের নাম যেটা নিয়ে জল্পনা চলছে সেটা হচ্ছে প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। 2024-এর আগে চাকরি ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, বীরভূমের প্রার্থী হিসেবে তাকে ঘোষণা করা হয়, কিন্তু মমতা সরকার যেহেতু শেষ মুহূর্তে তাকে এনওসি দেয়নি তিনি নির্বাচনে লড়তে পারেননি। শোনা যাচ্ছে দক্ষিণ 24 পরগনার কোনো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকাতার কাছাকাছি কেন্দ্রে তাকে প্রার্থী করা হতে পারে, এমন জল্পনা কিন্তু প্রবল হচ্ছে। অনেক প্রাক্তন আইপিএসই বিজেপির প্রার্থী হন, সুতরাং দেবাশিস বাবুর নাম এখনও যেহেতু তালিকায় নেই, কলকাতার সন্নিকটে কোনো একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে তাকে প্রার্থী করার কথা গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে, এমনটাই শোনা যাচ্ছে। এর পরের নাম যেটা নিয়ে আলোচনা হচ্ছে কেয়া ঘোষ, বিজেপির অন্যতম মুখপাত্র, এর আগে উপনির্বাচনে লড়েছেন, দলের কঠিন সময়ের সৈনিক। সেই কেয়া ঘোষের নাম কিন্তু এখন অবধি কোনো প্রার্থী তালিকায় আসেনি, যদিও বিজেপির অন্যান্য মুখপাত্র যারা আছেন তাদের ম্যাক্সিমামই টিকিট পেয়ে গেছেন, কিন্তু কেয়াদির টিকিট এখনও কোথাও কনফার্ম হয়নি। কিন্তু যেটা শোনা যাচ্ছে যে বিজেপি এবার অন্যতম সেফ আসন মনে করছে যে আসনটিকে, সেই আসনেই কেয়া ঘোষের টিকিট হতে পারে। কলকাতার কাছাকাছি দমদম উত্তর কেন্দ্র থেকে, যেখানে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রার্থী, সেই কেন্দ্র থেকে কেয়া ঘোষ খুব সম্ভবত টিকিট পেতে চলেছেন, এমন একটা প্রবল জল্পনা কিন্তু ছড়িয়ে পড়েছে। দেখা যাক তৃতীয় তালিকায় সেই জল্পনা সত্যি হয় কিনা। এরপরের নাম হচ্ছে শঙ্কুদেব পাণ্ডা। তৃণমূল কংগ্রেস থেকে এসেছিলেন, দীর্ঘদিন ধরে বিজেপি করছেন, প্রত্যেকটা নির্বাচনেই তার নাম উচ্চারিত হয় সম্ভাব্য প্রার্থী হিসেবে, কিন্তু শেষ পর্যন্ত আর তার ভাগ্যে শিকে ঝেড়ে না। এবারও তার নাম শোনা যাচ্ছে প্রবলভাবে। এই বিজেপির মুখপাত্রের নাম উঠে আসছে চণ্ডীপুর কেন্দ্র থেকে। চণ্ডীপুরে খুব সম্ভবত শঙ্কুদেব পাণ্ডাকেই এবার টিকিট দিতে চলেছে দল। প্রবল কাটাছেড়া চলেছে এবং তারপর তার নামই খুব সম্ভবত শিলমোহর পড়েছে। এর পরের নামটি রাকেশ সিং। তৃণমূল কংগ্রেস থেকে তিনিও এসেছিলেন, কংগ্রেস থেকে তিনি এসেছিলেন এবং দীর্ঘদিন ধরে বিজেপি করছেন, বারবার পুলিশি হেনস্থার মুখে পড়েছেন। সেই রাকেশ সিংয়ের নাম উঠে আসছে।
ফিরহাদ হাকিমের এগেনস্টে কলকাতা বন্দর আসন থেকে এই রাকেশ সিংয়ের নাম নিয়ে প্রবলভাবে জল্পনা চলছে। এই আসন এখনও ফাঁকা আছে, কলকাতা বন্দরে এখনও প্রার্থী ঘোষণা হয়নি, সুতরাং দেখা যাক রাকেশ সিং শেষ পর্যন্ত সেখান থেকে টিকিট পান কিনা। এরপরে আরেকজনের নাম খুব গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে, দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা, কিছুদিন আগেই বিজেপিতে যোগদান করেছেন। তারও নাম নিয়ে প্রথম থেকেই প্রবলভাবে আলোচনা চলছিল, কিন্তু এখনও প্রার্থী তালিকায় তার নাম আসেনি। কিন্তু যেটুকুনি শোনা যাচ্ছে নদিয়ার কোনো একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে তার নাম প্রচণ্ডভাবে কনসিডারেশনে আছে এবং খুব সম্ভবত সেই আসনটি কল্যাণী। তিনি যেখানকার ভূমিপুত্র, যেখানে তার জন্ম, যেখানে তার বেড়ে ওঠা, সেই কল্যাণী আসনে দীপাঞ্জন বাবুর নাম অত্যন্ত গুরুত্ব সহকারে বিজেপি বিবেচনা করছে। শেষ পর্যন্ত কে পাবে টিকিট দেখা যাক, কিন্তু দীপাঞ্জন বাবু সেখানে টিকিট পাওয়ার দৌড়ে একদম প্রথম সারিতেই তার নাম রয়েছে, এমনটাই কিন্তু আলোচনা চলছে। এর পরের নামটি আমার অত্যন্ত নিজের প্রিয় এবং তিনি আমার অত্যন্ত প্রিয় বন্ধু, সেটি হচ্ছে মানব গুহ। দ্য নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেক দিন তার অ্যানালিসিস দেখেন। প্রবল পরাক্রমে এই মমতা সরকারের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন, তার জন্য তাকে জেলও খাটতে হয়েছে, কিন্তু তাকে ভেঙে ফেলা যায়নি, তাকে থামিয়ে রাখা যায়নি, তার জেদ আরও বেড়েছে। এবং এই মমতা সরকারের পায়ের তলার মাটি যে টলমল করছে, তার অন্যতম প্রতিবাদী মুখ কারিগর এই মানব গুহ। সেই মানব গুহর নামও ইউটিউব জগৎ থেকে শোনা যাচ্ছে, এবার রাজনীতির ময়দানে আসতে চলেছে। পূর্ব বর্ধমানের মেমারি কেন্দ্র, মানে আমার যেটা গ্রামের কেন্দ্র জামালপুর, তার পাশের কেন্দ্র মেমারি, সেই মেমারি কেন্দ্রের ভূমিপুত্র হচ্ছেন মানব গুহ। এবং এই মেমারি কেন্দ্রে যে কটা নাম নিয়ে আলোচনা চলছিল, সেখানে সবার আগে নাকি রয়েছে এই মানব গুহের নাম। যদিও তিনি সরাসরি বিজেপিতে এখনও যোগদান করেছেন বলে আমার জানা নেই, কিন্তু যেটুকুনি শোনা যাচ্ছে সেখানে বিজেপির যে আভ্যন্তরীণ সমীক্ষা টমীক্ষা হয়েছে, সেখানে প্রত্যেক ক্ষেত্রেই মানব গুহের নাম নাকি শীর্ষে আছে। সেখানকার কর্মীরাও প্রবলভাবে চাইছেন। মেমারি সিট এমনিতে বিজেপি পিছিয়ে আছে, কিন্তু মানব গুহের মতো মুখ হলে সেখানে কিন্তু অসাধ্য সাধন হতে পারে। বিজেপির পদ্ম সেখানে ফোটার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে মানব গুহের নাম নিয়ে খুব চর্চা চলছে মেমারি কেন্দ্র থেকে, এবং তিনিই সম্ভবত সেখান থেকে টিকিট পেতে পারেন, এমনটাই কর্মীদের মধ্যে আলোচনা চলছে। দেখা যাক তৃতীয় তালিকায় তার নাম থাকে কিনা, কিন্তু যদি থাকে এইটুকুনি বোঝা যাবে যে মমতা সরকারের বিরুদ্ধে যারা প্রবলভাবে লড়াই করছে, বিজেপি কিন্তু তাদেরকে সত্যি সত্যি সম্মানটা দিচ্ছে, এবং সেটা হলে এই মমতা বিরোধী লড়াই, এই তৃণমূল বিরোধী লড়াই কিন্তু ভোটের আগে আরও জোরদার হবে। বিজেপি ডেফিনেটলি তার ডিভিডেন্ড পাবে। এরপরে যে নামটি নিয়ে চর্চা চলছে সেটা হচ্ছে মিহির গোস্বামী। গতবার তাকে নাটাবাড়ি কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছিল, তিনি বিধায়ক হয়েছিলেন, কিন্তু এখনও অবধি সেই নাটাবাড়ি কেন্দ্রের নামও ঘোষণা করা হয়নি, তার নামও ঘোষণা করা হয়নি। যেটুকুনি শোনা যাচ্ছে তার পুরনো যে বিধানসভা ক্ষেত্র, সেই কুচবিহার দক্ষিণ, সেখানে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হতে পারে এবং সেইখান থেকে তাকে কিন্তু টিকিট দেওয়া হতে পারে। এই নামটা নিয়েও খুব চর্চা চলছে। পরের কেন্দ্র বাগদা। বাগদা কেন্দ্রের ক্ষেত্রে এখনও বিজেপি কোনো নাম ঘোষণা করেনি, কিন্তু সেখানে চর্চায় রয়েছেন এক কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীর নাম প্রবলভাবে। কেননা এই বাগদা বা এই সংলগ্ন অঞ্চল, সেখানে ঠাকুরবাড়ির ইকুয়েশন বা মতুয়া ভোট, এটা তো একটা বড় ফ্যাক্টর, তারাই ডিসাইডিং ফ্যাক্টর। সুতরাং এই বাগদা কেন্দ্রে কিন্তু সেই মন্ত্রীর নাম, কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীর নাম নিয়ে কিন্তু আলোচনা চলছে প্রবলভাবে। দেখা যাক তার নাম সেখানে আসে কিনা। এরপরের কেন্দ্র তমলুক, পূর্ব মেদিনীপুর। তৃণমূল কংগ্রেস রীতিমতো কোণঠাসা হয়ে রয়েছে, এবং এইখানে শোনা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন মন্ত্রী, তিনি বিজেপিতে যোগদান করতে পারেন এবং তিনি খুব সম্ভবত এই কেন্দ্র থেকে টিকিট পেতে পারেন। এইটা নিয়েও কিন্তু চর্চা চলছে। সেই মন্ত্রীর নাম কি না এই মুহূর্তে ডিসক্লোজ করা যাচ্ছে না, কেননা যে সূত্র থেকে এই খবরগুলো পেয়েছি তারা এটা বলতে আপাতত মানা করে রেখেছেন। অনেক কিছু ক্যালকুলেশন সেখানে চলছে। তবে তমলুক কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন মন্ত্রীর নাম প্রবলভাবে ভেসে উঠছে, এবং এই তালিকায় শেষ সংযোজন যিনি হতে চলেছেন, তিনি হচ্ছেন প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ। গড়বেতা কেন্দ্র থেকে, পশ্চিম মেদিনীপুরের গড়বেতা কেন্দ্র থেকে ভারতী ঘোষের নাম নিয়ে কিন্তু আলোচনা চলছে, এবং সেক্ষেত্রে তিনিই নাকি সেখানে সবথেকে আগে রয়েছেন। যদিও ভারতী দেবী নিজে এই নিয়ে এখনও কোনো মুখ খোলেনি, বিজেপির তরফেও অফিসিয়ালি কিছু জানা যায়নি, কিন্তু গতবার তিনি ডেবরাতে লড়াই করেছিলেন, এবং এবারে কিন্তু তাকে গড়বেতা কেন্দ্র থেকে নাকি ভাবনা চিন্তা করা হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত সেখান থেকে তিনি টিকিট পান কিনা। তো যে 16টি নাম এখন অবধি শোনা গেল, একের পর এক কিন্তু প্রত্যেকে হেভিওয়েট, এবং সত্যি সত্যি এই নামগুলো যদি বিজেপির তৃতীয় তালিকায় থাকে, এতখানি ডিলে হওয়ার পরও কর্মীদের মনোবল যে জায়গায় বেড়ে যাবে এবং যেভাবে নতুন উদ্যমে তারা ঝাঁপিয়ে পড়বেন, তাতে করে নিশ্চিতভাবে একটা অ্যাডভান্টেজ জায়গায় বিজেপি থাকবে। কিন্তু যদি এই নাম না থাকে বা সেই জায়গা থেকে আজও ঘোষণা করতে না পারে, যে অ্যাডভান্টেজটা বিজেপি এবারে নেওয়ার চেষ্টা করেছিল তৃণমূলেরও আগে নিজেদের প্রার্থী ঘোষণা করে,
নির্বাচনের আগে কিন্তু তারা কিছুটা হলেও ব্যাকফুটে চলে যাবে। কর্মীদের ক্ষোভ কিন্তু ক্রমশ বাড়ছে, হতাশা কিন্তু ক্রমশ বাড়ছে। নিশ্চিতভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এদিকে নজর রেখেছেন এবং যেটা বেস্ট সলিউশন সেটা ডেফিনেটলি নিয়ে আসবেন। কি বলবেন, সত্যি সত্যি এই নামগুলো যদি বিজেপির তৃতীয় তালিকায় থাকে কতখানি ইম্প্যাক্ট ফেলবে এবারের নির্বাচনে, কতখানি পিছনে ফেলে দেবে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।